আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছিলাম বাংলাদেশ রক্তের ঋণ বা বাংলাদেশ লিগাসি অফ ব্লাড। লেখক অ্যান্থনি মাসকারেনহাস। আমরা ইতিমধ্যে 4টা অধ্যায় শেষ করে ফেলেছি। আজকে পঞ্চম অধ্যায় শুরু করব। পঞ্চম অধ্যায়টা হচ্ছে শেখ মুজিবের শাসনামলে যে দুঃসময় ছিল, যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সেটা। এটা 1974 সালের প্রেক্ষাপট এখানে আলোচনা করা হয়েছে। শুনুন, আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি সেই পাঠে। দুঃসময় সর্বত্রই কেবল সংকট বিরাজ করছিল। শেখ মুজিবুর রহমান 1974 সাল গ্রীষ্ম থেকে শরৎকাল পর্যন্ত সময়টা বাংলাদেশের অনেকের কাছে তাদের জীবিতকালের স্মৃতির পাতায় এক জঘন্যতম অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। 1971-এ পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ড লীলার স্মৃতি প্রত্যক্ষদর্শীর উপশিরার রক্ত সঞ্চালন আজও থামিয়ে দেয়, কিন্তু সবাই স্বীকার করে নিয়েছে ওই দামেই স্বাধীনতাকে কিনতে হয়েছিল। মুক্তি সংগ্রামের অন্ধকার ঘুটঘুটে দিনগুলোতেও প্রত্যেকটি বাঙালির অন্তরে এক নূতন জীবনের প্রত্যাশার আলো দিক দিক করে জ্বলছিল, কিন্তু স্বাধীনতার তৃতীয় বছরে পা দিতে না দিতেই ওই প্রত্যাশার আলো দপ করে নিভে গেল। আমদানি আর বিতরণ প্রক্রিয়ার প্রত্যেকটি স্তরে দুর্নীতি, কালোবাজারি, চোরাচালানি ইত্যাদির বদৌলতে খাদ্য সরবরাহ অবনতির দিকে ধাবিত হতে লাগলো। চালের দাম অস্বাভাবিকভাবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেল। তারপরই দেশের প্রায় অর্ধেক এলাকা প্রলয়ঙ্করী বন্যায় ডুবিয়ে দিল। মানুষকে কেউ বাঘের মতো দুর্ভিক্ষ সদর্পে সারা দেশে ছেয়ে গেল। গ্রামগুলোতে মশা মাছির মতো মানুষ মরতে শুরু করলো। আহা, কি কষ্ট ছিল তখন। শেখ মুজিব নিজেই সরকারিভাবে পরে স্বীকার করেছিলেন যে খেতে না পেয়ে প্রায় 27,000 লোক মরে গেছে। ওই হিসাবটা আসলে যথেষ্ট কম ছিল। শুধু উপোস করাই নয়, তার ফলশ্রুতিতে পুষ্টিহীনতা, টিকে থাকার ক্ষমতা হ্রাস, রোগ ইত্যাদিতে মরেছে আরো বেশি। কমপক্ষে 30 লক্ষ লোক উপোস সীমার নিচে বসবাস করছিল। সুতরাং ওই হিসেবে দুর্ভিক্ষের কারণে মৃত্যুর সংখ্যা লক্ষের ঘরেই হয়ে থাকবে। প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী নিজেই ওই হিসেবের অন্তর্ভুক্ত হবার পর শেখ মুজিব জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণ দেওয়ার জন্য নিউ ইয়র্ক যাচ্ছিলেন। বিমানে ওঠার পূর্ব মুহূর্তে তিনি মন্ত্রীদেরকে দেশের 43টি ইউনিয়নের প্রত্যেকটি লঙ্গরখানা খোলার নির্দেশ প্রদান করলেন। শেষ পর্যন্ত 5,700 লঙ্গরখানা খোলা হয়েছিল। ওইগুলোতে প্রতিদিনই 30-40 লাখ না খাওয়া মানুষের জীবন বাঁচানোর জন্য কেবল এক বেলা সামান্য কিছু খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। লাখ লাখে মানুষ গ্রাম থেকে শহরে খাবারের সন্ধানে ধাবিত হতে থাকে। হাজার হাজার লোক রাজধানী ঢাকার দিকে ছুটে আসে এই প্রত্যাশায় যে বঙ্গবন্ধু তাদের জন্য অন্তত দোমুঠো হাতের সংস্থান করে দিবেন, কিন্তু বঙ্গবন্ধু তাদের পেটের আগুন নিভানোর কোনো ব্যবস্থাই করতে পারলেন না। হাজার হাজার ছিন্নমূল জনতা আর ভিক্ষুকের দল ঢাকায় চলে এলে সরকার বিব্রত হয়ে পড়ে। 1975 সালের 3রা জানুয়ারি ঢাকা শহর পরিচ্ছন্ন করার জন্য এক ব্যাপক অভিযান চালিয়ে প্রায় 2 লক্ষ ছিন্নমূল আর বস্তিবাসী জনতাকে জোর করে হয় তাদের গ্রামের বাড়িতে, না হয় শহর থেকে বেশ দূরে সরকার সৃষ্ট ক্যাম্পে যেতে বাধ্য করা হয়। তিনটি দিনটি ওই ধরনের ওই ধরনের ক্যাম্পের মধ্যে ডেমরায় অবস্থিত ক্যাম্পের অবস্থা ছিল জঘন্যতম। গার্ডিয়ান পত্রিকা 18/2/75 ওই ক্যাম্পটি মুজিবের লোকদের সৃষ্ট দুর্যোগ এলাকা নামে আখ্যায়িত করেছিল। ক্যাম্পটির অবস্থা ছিল সত্যি হৃদয় বিদারক। ওই ক্যাম্পটিতে 50,000-এরও বেশি লোককে জড়ো করা হয়েছিল। চতুর্দিকে কাঁটাতারের বেড়া দিয়ে রক্ষী বাহিনী দ্বারা পাহারার ব্যবস্থা করা হয়েছিল। এতগুলো লোকের জন্য কয়েকটা পায়খানা আর সামান্য
কয়টা টিউবওয়েলের বন্দোবস্ত করা হয়েছিল। ওষুধের কোনো সরবরাহ ছিল না, নামে মাত্র কিছু রেশনের ব্যবস্থা করা হয়েছিল। ওই ক্যাম্পের অবস্থা এতই অমানবিক ছিল যে সেখানকার একজন সাংবাদিক দেখতে গেলে এক হতভাগ্য ছিন্নমূল ক্যাম্পবাসী বড় বলেছিল, আমাদের খাইতে দেন, না হয় গুলি করে মারেন, আমাদের খাইতে দেন, না হলে গুলি করে মাইরা ফেলান। এরকম একটা কথা বলেছিল। শেখ মুজিব সুকৌশলে ওইসবের জন্য তার পার্টির লোকদের, মন্ত্রীবর্গদের দোষারোপ করে যাচ্ছিলেন। জনগণও তাই করছিল। জনগণ ভাবছিল অন্তত শেখ মুজিব তাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারেন না। এম আর আখতার মুকুল শেখ মুজিবের অত্যন্ত অন্তরঙ্গ মানুষ ছিলেন। মুকুল আমাকে একটা মজার গল্প শুনিয়েছিলেন। সময়টা ছিল 1975 সালের মার্চ মাস। শেখ মুজিব বিরোধী দল জাসদ এর কিছু নেতৃবর্গের সঙ্গে গোপনে সম্পর্ক রাখছিলেন। জাসদ সিদ্ধান্ত নিল 17 মার্চ তারা এক বিরাট জনসভা করবে পল্টনে। সেখানে থেকে সরকারের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গভবনে আক্রমণ চালাবে। শেখ মুজিব গোপন সম্পর্কের মাধ্যমে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলীর বাসভবনের দিকে লেলিয়ে দিলেন। মন্ত্রী অবশ্য পরিবার পরিজন নিয়ে কিছুদিনের জন্য শহরের বাইরে ছিল। উচ্ছৃঙ্খল জনতা স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আক্রমণ চালালো। রক্ষী বাহিনী সময় মতো গুলি চালিয়ে 11 জনকে হত্যা করলো। 11 জনকে হত্যা করলো। এভাবে তিনি চমৎকার ভাবে তার নিজের উপর পরিকল্পিত আক্রমণ প্রতিহত করলেন। উল্লেখযোগ্য, সেদিন তার 53তম জন্মবার্ষিকী ছিল। বিশাল কৌশলী। রক্তপাত ক্রমাগতই রক্তপাত ক্রমাগতই বেড়েই চললো। শেখ মুজিব নিজেই স্বীকার করেছিলেন, রাতের অন্ধকারে বিরোধীদের আক্রমণে প্রায় 4,000 আওয়ামী লীগ পার্টির কর্মী নিহত হয়েছিল। এর মধ্যে 5 জন সংসদ সদস্য ছিল। ব্রিগেডিয়ার মঞ্জুর জানিয়েছিল যে ওই সকল হত্যাকাণ্ডের অধিকাংশের কারণই ছিল অন্তর্দলীয় কলহ। খন্দকার মোশতাক আহমেদ জানালেন, স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলীর নির্দেশে রক্ষী বাহিনী যখন গভীর রাতে হানা দিয়ে বাড়ি থেকে জোর করে লোকজনকে ধরে নিয়ে যেত, তখন তাদের স্ত্রী, মা বোনের আর্তচিৎকারে পুরনো ঢাকার আকাশ ভারী হয়ে উঠত। রক্ষী বাহিনীর নিয়ে যাওয়া ওই লোকজন আর কোনোদিন ফিরে আসতো না। অব্যবস্থা আর দুর্নীতির কারণে দিন দিন দুর্যোগের মাত্রা কেবল বেড়েই চলছিল। এসবের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে শেখ মুজিব বলেছিলেন যে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার কারণ তিনি বুঝতে পারছিলেন না। এ কারণে তিনি 9 জন মন্ত্রীকে তার মন্ত্রী পরিষদ থেকে বাদ দিলেন, কিন্তু ক্ষুদ্র কর্মচারী আর দলীয় লোককে শাস্তি প্রদান করলেন। 9 জন মন্ত্রীকে বাদ দেওয়া হলো এবং ক্ষুদ্র কর্মচারী এবং দলীয় লোকদের শাস্তি প্রদান করলেন, এবং চোরাচালানি আর মজুতদার পাকড়াও করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিলেন। শেষের কাজটি ছিল বহু মারাত্মক ভুলের অন্যতম, যা তার পতনকে ত্বরান্বিত করেছিল। এতদিন ধরে সেনাবাহিনী দূরে দূরে বসে কেবল লক্ষ্য করছিল বাঙালির জাতির সোনার বাংলা গড়ার স্বপ্ন কিভাবে শূন্যে মিলিয়ে যাচ্ছিল। এতদিন তারা ওই দুঃখজনক বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়ালো। তারা তা করতে চায়নি, কিন্তু তাদের মধ্যে থেকে কেউ কেউ রাজনীতিকদের একগুঁয়েমি থেকে অনিবার্য কারণে দেশকে রক্ষা করা কে দেশপ্রেমিক এর দায়িত্ব বলে মনে করলো। এভাবেই সেনাবাহিনীকে রাজনীতিতে টেনে আনা হলো, যার ফলশ্রুতিতে ঘনিয়ে এলো মুজিবের ধ্বংসের প্রহর। প্রধানমন্ত্রীত্বের বিরাট দায়িত্ব থেকেও তার ক্ষমতার মোহ কাটেনি। আরো বেশি ক্ষমতা নিজের হাতে মুঠোয় নিয়ে আসার পরিকল্পনায় মুজিব মত্ত হয়ে উঠলেন। তিনি সিদ্ধান্ত নিলেন ফ্রান্স আমেরিকান কায়দায় রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তন করবেন, আর তিনি তাই করলেন, এবং ভয়ঙ্কর পন্থায়। প্রথমে দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করলেন 28শে ডিসেম্বর 1974 তারিখে। জনগণকে সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত করলেন। তার কোনো কাজে যেন কোর্ট বাদ সাধতে না পারে, সেজন্য তিনি কোর্টের সমস্ত ক্ষমতা খর্ব করলেন। তারপর তিনি জাতীয় সংসদে তার সর্বময় ক্ষমতার পক্ষে সকল আইন পাশ করিয়ে নিলেন। বাহ বাহ, কি চমৎকার, কি চমৎকার! জাতীয় সংসদকে দিলেন কেবল একটা উপদেষ্টার মর্যাদা, আর তার হাতে সকল ক্ষমতার উৎস হিসেবে
বিরাজ করার বিষয়টি আইন সিদ্ধ করে নিলেন। 1 মাসেরও কম সময়ের মধ্যে জাতীয় সংসদের সকল পরিবর্তনে রাবার স্ট্যাম্প প্রদানের কাজ শেষ করলো। বন্দি সংবাদপত্রের দল তার অনুমোদনের জয় গানে তাল মিলালো। চাটুকারের দল খুশির চিৎকারে ফেটে পড়লো। শেখ মুজিব তার এ কর্মকে দ্বিতীয় বিপ্লব বলে আখ্যা দিলেন। আর তার মতে এ বিপ্লব শোষণ আর অন্যায় থেকে দুঃখী মানুষের মুক্তি বয়ে আনবে। তিনি 1975 সালের 25শে জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হলেন। মাত্র 3 বছরের মধ্যে একজন মহান পার্লামেন্টেরিয়ান, প্রবল পরাক্রমশালী এক নায়কে রূপান্তরিত হলেন। সকল রাষ্ট্রীয় ক্ষমতা নিজ হাতে কেন্দ্রীভূত করে সর্বসাধারণের সকল সমালোচনা আর বিরোধিতাও যেন নিজের উপর টেনে নিয়ে এলেন। এক্ষণে আর মন্ত্রী, সরকারি কর্মচারী আর দলীয় লোকদের উপর নিজের দোষ ট্রান্সফার করার সুযোগ রইল না। এত বড় একজন চতুর রাজনীতিবিদের জন্য এটা ছিল একটা মারাত্মক ভুল। 1974 সালের জানুয়ারি মাসে কয়েকজন যুব আর্মি অফিসার এমন এক ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে যা পরবর্তীতে শেখ মুজিবের হত্যাকাণ্ডকে সরাসরি প্রভাবান্বিত করেছিল। ঢাকার লেডিস ক্লাবে একটা বিয়ের অনুষ্ঠানে মেজর ডালিম আর তার সুন্দরী সহধর্মিণীকে নিয়ে ওই ঘটনার সূত্রপাত। শেখ মুজিবের ডান হাত এবং রেড ক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার ভাই মিসেস ডালিমের উপর কিছু আপত্তিকর মন্তব্য করে। বাদানুবাদের এক পর্যায়ে গাজীর ভাড়াটে গুন্ডা বাহিনী যোগ দেয় দম্পতির দম্পতিটিকে বেইজ্জতি করতে। এমনকি ওই ঠগীদের দল তাদের কিডন্যাপ করার প্রচেষ্টা চালায়। ঘটনা শুনে ডালিমের সহকর্মী আর্মি বন্ধুরা এর একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিলম্ব না করে তাদের সৈন্য সামন্তের একটা দল নিয়ে ওরা দুটি ট্রাকে ভর্তি করে ওই গুন্ডা বাহিনীর তালাশে বেরিয়ে পড়ে এবং সর্বশেষ গাজী গোলাম মোস্তফার বাংলো তছনছ করে তাদের অপারেশনের সমাপ্তি টানে। উভয় পক্ষ থেকে শেখ মুজিবের কাছে বিচার চায়। শেখ মুজিব একটি মিলিটারি পর্যবেক্ষণ কমিটি গঠন করে অফিসারদের মধ্যে বিশৃঙ্খলার জন্য বিচার ব্যবস্থা করে। এতে 22 জন যুবা অফিসারকে চাকরিচ্যুত করা হয় কিংবা জোরপূর্বক অবসর গ্রহণে বাধ্য বাধ্য করা হয়। এদের মধ্যে মেজর ডালিম, মেজর নূর, মেজর হুদাও ছিলেন। এতে করে যুব অফিসারদের মধ্যে শেখ মুজিবের উপর একটা দারুণ ক্ষোভের চেষ্টা হয়, যার পরিণাম হয়েছিল অত্যন্ত মারাত্মক। কিন্তু ওই সময়ে মুজিবের জীবনে জীবনের উপর যে গুরুত্বপূর্ণ ভূমিকাটা ঝুলছিল তা সেনাবাহিনীর পক্ষ থেকে নয়, সম্পূর্ণ অপ্রত্যাশিত এক দিক থেকে তার পরিষ্কার আভাস ভেসে আসছিল। ঘটনাচক্রে মাওপন্থী সিরাজ শিকদার 1974 সালের ডিসেম্বরের শেষ দিকে চট্টগ্রামের কাছাকাছি একটা এলাকা থেকে শেষ পর্যন্ত গ্রেপ্তার পুলিশ গ্রেপ্তার করলেন, বা পুলিশ কর্তৃক সে গ্রেপ্তার করলেন। জাকারিয়া চৌধুরীর মতে তাকে পাহারা দিয়ে ঢাকায় নিয়ে আসা হলো শেখ মুজিবের সঙ্গে দেখা করানোর জন্য। শেখ মুজিব তাকে তার আয়ত্তে আনতে চাইলেন, কিন্তু শিকদার কোন রকম আপোষ রফায় রাজি না হলে মুজিব পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলে দিলেন। আমরা একটু পরে জানতে পারবো যে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা কি। জাকারিয়া বলল, সিরাজ শিকদারকে হাত করা লাগিয়ে চোখ বাঁধা অবস্থায় রমনা রেস কোর্সের পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে আসা হয়। তারপর গভীর রাতে এক নির্জন রাস্তায় নিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়। ওই সময় সরকারি প্রেস নোটে বলা হয় যে পালানোর চেষ্টাকালে সিরাজ শিকদারকে গুলি করে হত্যা করা হয়েছে। সম্ভবত এটাই বাংলা, মানে বর্তমানে যে ক্রস ফায়ারের আমরা গল্পগুলো শুনি সেটা কিন্তু অনেকটা একই রকম। সম্ভবত এটাই ছিল সিরাজ শিকদারকে হত্যা করাই ছিল বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার। সিরাজ শিকদারের বোন জাকারিয়ার স্ত্রী শামীম জানায়, সিরাজের দেহে গুলির চিহ্ন পরিষ্কার প্রমাণ করে যে স্ট্যান গান দিয়ে তার বুকে 6টি গুলি করে তাকে মারা হয়েছে। সিরাজ শিকদারকে শেখ মুজিবের নির্দেশেই হত্যা করা হয়েছে বলে সারা শহরে রটে গেল। 19 বছরের যুবতী শামীম তার ভাই এর হত্যার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল। আমাদের যুবক হবে 19 বছরের যুবক শামীম তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার
সিদ্ধান্ত নিল। সে আমাকে বলেছিল, আমি সরোয়ারা পার্টির কাছ থেকে একটা রিভলভার পেয়েছিলাম এবং এই হত্যাকারীকে হত্যা করার সুযোগের সন্ধান করছিলাম। শামীম বাংলাদেশের শ্রেষ্ঠ ভাস্করদের একজন। গত বছরই কেবল সে ভাস্করের জন্য প্রেসিডেন্ট পুরস্কার লাভ করে। তার ধারণা সে নিশ্চয়ই মুজিবকে গুলি করার দূরত্বে পেয়ে যাবে, কাছাকাছি পেয়ে যাবে। শামীম মুজিবের সঙ্গে দেখা করার জন্য বহু আর্জি পেশ করেছে, কিন্তু কোনো ফল হয়নি। প্রতিবারই সে প্রত্যাখ্যাত হয়েছে। তারপর সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে তার এক প্রদর্শনীতে শেখ মুজিবকে আমন্ত্রণ জানালো। শেখ মুজিব আমন্ত্রণ গ্রহণ করলেন, কিন্তু শেষ পর্যন্ত সেখানে উপস্থিত হতে ব্যর্থ হলেন। সে স্মৃতিচারণ করে বলল, আমি ভয়ানক বেপরোয়া হয়ে গিয়েছিলাম। আমি শত চেষ্টা করেও তাকে আমার গুলির দূরত্বে আনতে পারলাম না। ভাগ্যই মুজিবকে বাঁচিয়ে দিয়েছিল। জাকারিয়া শামীম জাকারিয়ার প্রেমে পড়ে যায়। শেষে তাদের বিয়ে হয়। বিয়ে বিয়ে হলে স্বামীর সঙ্গে শামীম বিদেশে চলে যায়। সরি সরি সরি, তাহলে শামীম হচ্ছে একটা মহিলার নাম আর কি, সিরাজ শিকদারের বোনের নাম। তাহলে খুব সাহসী ছিল, যেহেতু আর্ট করতো। তাহলে যোগদি ঠিক আছে। 1974 সালের জুলাই মাস মেজর ফারুক ফার্স্ট বেঙ্গল ল্যান্সার্স এর ভেবো স্কোয়াড্রন নিয়ে ডেমরায় চলে আসেন। শেখ মুজিবের নির্দেশক্রমে এক নাটকীয় পরিচ্ছন্ন অভিযান এর অংশ হিসেবে ফারুকের পোস্টিং হলো সেখানে, ডেমরায় পোস্টিং হলো। কয়েকদিনের মধ্যে ফারুক ডাকাত দলের আড্ডাখানা বলে পরিচিত নারায়ণগঞ্জ রোডের আশেপাশে এলাকায় একেবারে পরিচ্ছন্ন করে ফেলে। ওই এলাকায় ত্রাস সৃষ্টিকারী ডাকাত সর্দার এক 20 বছরের যুবক, নিজেকে সে আওয়ামী লীগের বলে পরিচয় দিয়ে থাকে। ফারুক তাকে গ্রেপ্তার করলে সে পরিষ্কার ভাষায় স্বীকার করে এ যাবৎ সে 21 জনকে নিজ হাতে দুনিয়া থেকে বিদায় করে পরপারে পাঠিয়ে দিয়েছে। ফারুক পরে আমাকে বলেছিল, আমি তাকে এ কাজ করার কারণ জিজ্ঞেস করলে সে তার উস্তাদের নির্দেশে তা করেছে বলে জানায়। 21টা খুন করেছে তার উস্তাদের নির্দেশ। আমরা তাহলে জেনে নেই তার উস্তাদটাকে। ওই বদমাইশের উস্তাদ শেখ মুজিব। সুতরাং তার কি বা আমি করতে পারতাম? তাহলে যে খুন করছে, খুনের নির্দেশদাতা বা উস্তাদ কে ছিল? শেখ মুজিব। এখানে যেটা বলেছে, যুবকের ঘটনায় মেজরকে সাংঘাতিক ভাবে নাড়া দেয়। আওয়ামী লীগারদের যথেচ্ছা কর্মকাণ্ডে যে কোনো রকমের অ্যাকশন নিতে গেলেই রাজনৈতিক হস্তক্ষেপ এক বিরাট অন্তরায় হয়ে দাঁড়াতো। সেনাবাহিনী বিভিন্ন জায়গা থেকে চোরাচালান, মজুতদারি, হত্যা ইত্যাদি অভিযোগে শত শত লোককে গ্রেপ্তার করে, কিন্তু ঢাকা থেকে একটা টেলিফোনই ওই সকল লোককে বেকসুর খালাস হয়ে যেত। ওই সকল লোকজন সবাই খালাস পেয়ে যেত আর কি, ঢাকার একটা টেলিফোনে। ফারুক জানালো সে একটা লিখিত নির্দেশ পায়। ওই নির্দেশে বলা হয় যে সে কাউকে গ্রেফতার করলে তা নিজ দায়িত্বেই তা করতে হবে। কোনো অঘটন ঘটে গেলে তার জন্য তার রেজিমেন্টাল কমান্ডার কিংবা ব্রিগেড কমান্ডার কেউই দায়ী হবে না। ফারুক বলল, এর অর্থ ছিল এরকম, আমাদের অনাচার দুর্নীতি দূর করতে হবে, কিন্তু আওয়ামী লীগ দেখলেই থমকে দাঁড়াতে হবে। পুরো ব্যাপারটা এক দুঃখজনক ঠেলা খেলায় পরিণত হয়েছিল। ঠিক ওই সময়ে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হলো নকশালদের মূল উৎপাটনের জন্য। শেখ মুজিব নিজেই এই নির্দেশ প্রদান করেন। আসলে মুজিব চেয়েছিলেন নকশালদের নামে সিরাজ শিকদার আর কর্নেল জিয়াউদ্দিনকে খতম করতে। ফারুক এই নির্দেশ পালনে উৎসাহী হতে পারলো না। সে ওই ধরনের নির্দেশ পালন না করার সিদ্ধান্ত নিল। সে বলল, আমি মার্ক্সবাদীদের ব্যাপারে খুব আগ্রহী ছিলাম না, কিন্তু যে জিনিসটা আমাকে অনুপ্রাণিত করছিল তা হচ্ছে ওই ছেলেরা তো দেশের জন্য যথেষ্ট করেছে। আদর্শগতভাবে তারা হয়তো ভুল পথে যেতে পারে, কিন্তু তারা তো দেশের কোনো ক্ষতি করেনি। সুতরাং যখনই ফারুক তাদের কাউকে ধরতে পারতো, চুপি চুপি সে নিজেই তাদের মুক্তির ব্যবস্থা করে দিত। একবার টঙ্গীতে মেজর নাসের 3 ব্যক্তিকে আটক করে। এরা 3টি খুনের আসামি ছিল। নববিবাহিত এক দম্পতি তাদের গাড়িতে টঙ্গী যাওয়ার পথে মোজাম্মেল নামে এক দুর্ধর্ষ আওয়ামী লীগার ও তার সহকর্মীরা তাদের উপর হামলা চালায়। গাড়ির ড্রাইভার এবং আরোহীকে
খুন করে তারা মেয়েটির উপর ধর্ষণ চালায়। কি সাংঘাতিক! একবার টঙ্গীতে মেজর নাসের তিন ব্যক্তিকে আটক করে। এরা তিনটি খুনের আসামি ছিল। নববিবাহিত এক দম্পতি তাদের গাড়িতে গাড়িতে টঙ্গী যাওয়ার পথে মোজাম্মেল নামে এক দুর্ধর্ষ আওয়ামী লীগ আওয়ামী লীগার এবং তাদের সহকর্মীরা তাদের উপর হামলা চালায়। গাড়ির ড্রাইভার আর আরোহীকে ফোন করে, আরোহী মানে তার স্বামীকে ফোন করে মেয়েটির উপর ধর্ষণ চালায়। কি সাংঘাতিক বিষয়! যে জিনিসটা পাকিস্তানিরা করতে বলে আমরা জানি, সেই জিনিসটা আওয়ামী লীগাররা করেছে। 3 দিন পর মেয়েটির রক্তাক্ত লাশ একটা পুলের কাছে রাস্তার উপর পাওয়া যায়। মেজরের হাতে ধৃত এই ঘটনার সঙ্গে জড়িত মোজাম্মেল মেজর নাসের 3 লক্ষ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল। মোজাম্মেলের ভাষায় ব্যাপারটি সরকারি পর্যায়ে নেওয়ার মোজাম্মেলের ভাষায় ব্যাপারটি সরকারি পর্যায়ে নেওয়ার ব্যবস্থা করবেন না। মানে, টাকা দেব, আপনারা সরকারি পর্যায়ে নেবেন না, আজ হোক কাল হোক, আমাকে আপনার ছেড়ে দিতেই হোক। সুতরাং টাকা নিয়ে ছেড়ে দিতে আপনার আপত্তি কেন? হোয়াটস দ্য প্রবলেম? সমস্যাটা কোথায়? আমাকে তো ছেড়ে দেওয়াই হবে। নাসের এতে ক্ষিপ্ত হয়ে তাকে ফাঁসিতে ঝুলাবে মনে করে কোর্টের সোপর্দ করে। কিছুদিন পরই ওই তিনটি নৃশংস খুনের আসামি মোজাম্মেলকে জনসম্মুখে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখে সকলেই বিস্মিত হয়ে যায়। কি কনফিডেন্স! খুন ধর্ষণ তাদের স্বাভাবিক ব্যাপার, কারণ তাদের নিরাপত্তা দেওয়ার লোক আছে। সেনাবাহিনীতে ঘটনাটি আরো চাঞ্চল্যের সৃষ্টি করে। এই কাণ্ডটি শেখ মুজিবের ব্যক্তিগত হস্তক্ষেপে সম্ভব হয়েছিল। ওই ঘটনাটি ফারুক আর তার সহকর্মীদেরকে চমকিয়ে দেয়। টঙ্গী তাদের জীবন নদীর বাঁক ঘুরিয়ে দেয়। ফারুক বলল, আমরা এমন এক সমাজে বসবাস করছিলাম যেখানে অপরাধীরা নেতৃত্ব দিচ্ছিল। বাংলাদেশ যেন মাফিয়ার কর্তৃত্বাধীন হয়ে গেল। আমরা সম্পূর্ণভাবে বিদ্রোহী হয়ে উঠলাম। এখানে এমন এক সরকার কায়েম হয়েছিল যে সরকারের খুনের মতো জঘন্য কাজে শক্তি যোগাতো, আর এমন সব চরম কর্মকাণ্ড ঘটাতো যেগুলো থেকে ওই সরকার জনগণকে বাঁচানোর কথা ছিল। মানে সরকার জনগণকে বাঁচাবে এরকম কথা ছিল, কিন্তু জনগণকে তারা খুন করছে, হত্যা করছে, আর তা চলতে দেওয়া যাচ্ছিল না। আমরা তাকে খতম করার সিদ্ধান্ত নিলাম। ওই দিনই মেজর ফারুক শেখ মুজিবকে মেরে ফেলতে চেয়েছিল। ওই দিনই তার মনে হয়েছিল যে শেখ মুজিবকে মেরে ফেলতে হবে। ওই দিনই মেজর ফারুক শেখ মুজিবকে মেরে ফেলতে চেয়েছিল। সে স্মৃতিচারণ করে বলল, আমি সাংঘাতিক উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আমি ক্যাপ্টেন সরফুল হোসেনকে বলছিলাম, সরফুল, এভাবে বেঁচে থাকা একেবারে অর্থহীন, চলো আমরা এখনই এখনই মুজিবকে এখনই খতম করে দেই। ফারুক তার মনের কথা ব্যাখ্যা করে করে চললো। তোমার কি মনে পড়ে শেখ মুজিবের ফিরে আসার খবর শুনে আমরা কিভাবে কান্নায় খুশিতে ভেঙে পড়েছিলাম? তোমার কি মনে আছে সমস্ত সমস্ত দেশ, সবগুলো মানুষ খুশিতে পাগল হয়ে উঠেছিল? এই মানুষটাকে প্রায় দেবতার আসনে বসানো হয়েছিল 1972 সালে। যদি আমাদের বলতেন, ঠিক আছে, তোমরা তোমরা আওয়ামী লীগারদের কিংবা ব্রিগেড কমান্ডারদের ঘিরে ফেলো আর তাদেরকে বেঁধে নদীতে ফেলে দাও, আমরা ঠিক তাই করতাম। কেন করতাম? কারণ শেখ মুজিব তা করতে বলেছেন। কি জন্য করতে বলেছেন? এই প্রশ্নটি হয়তো কেউ করতো না, আমিও করতাম না। আমরা ভাবতাম, একটা দেশ পেয়েছি, একজন নেতা পেয়েছি, আমরা যে কোনো কাজ করতেই প্রস্তুত। কোনো সমস্যাকে আমাদের সমস্যা মনে হতো না। অথচ শেখ মুজিব জনগণের এ ধরনের অনুভূতিকে ধ্বংস করে দিয়ে শতাব্দীর সবচেয়ে অপরাধের জন্য মারাত্মক অপরাধের জন্য দিয়ে দিলেন। ফারুক বলল, টঙ্গীর ওই ঘটনাটি তাকে বিদ্রোহী বানিয়েছিল। সে বলল, এরপর থেকে প্রমোশন, কোর্স, কেরিয়ার ইত্যাদির প্রতি আমার আর কোনোই মোহ রইল না। আমি কেবল একটা জিনিসই সারাক্ষণ ভাবতাম,
কিভাবে সরকারের পতন ঘটানো যায়। এ সময় ফারুক তার ভাইরা ভাই মেজর খন্দকার আব্দুর রশিদের সাহচর্য থেকে বঞ্চিত ছিল। মেজর রশিদ তখন বোম্বের নিকটবর্তী দেওলালিতে 14 মাসের একটি গানারি স্টাফ কোর্সে অংশগ্রহণ করেছিলেন। রশিদের অবর্তমানে ফারুক অন্যান্য অফিসারদের সঙ্গে ব্যক্তিগত কিংবা ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিল। ফারুক তার নাম উল্লেখ করেছিল কর্নেল আমিন আহমেদ, মেজর হাফিজ, মেজর সেলিম, মেজর নাসির, মেজর গাফফার, স্কোয়াড্রন লিডার লিয়াকত প্রমুখ। তাদের সকলের পরিকল্পনা ছিল দীর্ঘমেয়াদী, কিন্তু ফারুক খুব তাড়াতাড়ি কিছু একটা ঘটিয়ে ফেলতে উদগ্রীব ছিল। কিন্তু রাজনীতির জন্য সে নিজেকে অনেক কাঁচা বলে মনে করলো। সে ভাবলো তার অনেক কিছু জানা প্রয়োজন, সেজন্য পড়াশোনা করা প্রয়োজন বলে সে ঠিক করলো। মেজর ফারুক মনে করলো আরো কিছু পড়াশোনা করা প্রয়োজন। 1974 সালে শরৎকালে ফারুক কয়েক ডজন বই পড়া শেষ করলো। গুড ইনিশিয়েটিভ। সে হচ্ছে বই পড়া শুরু করলো। ওইগুলোর মধ্যে চে গুয়ে ভেরার ডায়েরি, চেয়ারম্যান মাও সেতুং এর কিছু বই, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক সমস্যার উপর একটি থিসিস গুরুত্বপূর্ণ। মার্ক্সবাদী চিন্তাধারায় সে প্রভাবান্বিত হতে পারলো না। মার্ক্সবাদ বাংলাদেশের জন্য কোনো সমাধান দিতে পারবে বলে তার মনে হলো না। বাংলাদেশের অবস্থার সঙ্গে কোনো বইয়েরই সে মিল খুঁজে পাচ্ছিল না। ওই সময় সে ইন্দোনেশিয়ার সুকার্ণ উৎখাতের পরিকল্পনার কিছু রচনা করার সুযোগ পায়। সুকার্ণ সুকার্ণর সঙ্গে শেখ মুজিব উৎখাতের পরিকল্পনার কিছু মিল খুঁজে পেয়ে ফারুক মুজিব হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। সে স্মৃতিচারণ করে বলল, আমি আমাকে জিজ্ঞাসা করলাম, যদি মুজিবকে সুকার্ণর মতো গদিচ্যুত করে একটি প্রাসাদে আটকে রাখা হয় তাহলে কি হবে। বক্তব্যটার উপর আমি নিজে নিজেই অনেকক্ষণ বিতর্ক করলাম। পুরো সেনাবাহিনী কিংবা দেশের সব মানুষ যদি আমার সঙ্গে থাকতো তাহলে ব্যাপারটা অন্যরকম হতে পারতো, কিন্তু সংখ্যায় আমরা ছিলাম খুবই নগণ্য। আমরা যদি তাকে বন্দি করতাম তাহলে তার নামে অন্য একটা পাল্টা শক্তি আমাদের সরিয়ে দিত। আমি তাও জানতাম তিনি ভারতের উপর সাংঘাতিক ভাবে নির্ভরশীল। সব সময়ই একটা সম্ভাবনা থেকে যাচ্ছিল কেউ ভারতীয়দের শেখ মুজিবের পক্ষ থেকে ডেকে নিয়ে আসতো, কিংবা ভারতীয়রা মুজিব উৎখাতের ব্যাপারে প্রতিবাদ জানাতো, এমনকি তাকে সহায়তা করার জন্য তাদের সেনাবাহিনীকেই পাঠিয়ে দিত। ওই পরিস্থিতিতে তাকে মেরে ফেললেও কোনো ফায়দা হতো না, কেননা ইতিমধ্যে দেশটা ভারতের অধীনে চলে যেত। তো ওই অবস্থায় মেরে ফেললেও কোনো সমাধান হতো না। এটা ফারুকের চিন্তা ভাবনা আর কি। ফারুক আরো বলল, আমার তখন মনে হয়েছিল শেখ মুজিব মারা গেলে দেশের ভেতরে তেমন কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হবে না, অন্তত ভারতের পতাকা উড়িয়ে দেশের ভেতরে প্রবেশ করার কোনো হেতু থাকবে না। এক অর্থে শেখ মুজিব ভারতের সঙ্গে প্রীতির সম্পর্ক স্থাপন করে তার নিজ মৃত্যুর পরিণতিতে যেন স্বাক্ষর করেছিলেন। আমরা তাকে শোকানোর মতো সরিয়ে রাখতে পারলাম না। আমার শুধু এটাই মনে হলো যে এর বিকল্প নেই, মুজিবকে মরতেই হবে। মুজিব প্রায় দেশের প্রত্যন্ত অঞ্চলে বেড়াতে যেতেন, আর এই ভ্রমণের জন্য তিনি হেলিকপ্টারকেই পছন্দ করতেন। ফারুক প্রথমে মুজিবকে হেলিকপ্টারে মারার পরিকল্পনা করেছিল। স্কোয়াড্রন লিডার লিয়াকত তখন ফ্লাইট কন্ট্রোল অফিসার। ফারুক লিয়াকতকে অনুরোধ করেছিল যে যখন মুজিবকে নিয়ে হেলিকপ্টার আকাশে উড়বে আগেই পিস্তল সহ সে সঙ্গে থাকবে। এরপর রেডিও যোগাযোগ বন্ধ করে দিয়ে মুজিবকে গুলি করে মারা হবে এবং মুজিবের মৃতদেহ সুবিধাজনক একটা নদীতে ছুঁড়ে ফেলে দিবে। তারপর তার গন্তব্যস্থলের দিকে যেতে থাকবে যেন কিছুই ঘটেনি। ইতিমধ্যে ফারুক এবং অন্যান্যরা নিচে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ফারুক নিজেও একজন শৌখিন পাইলট। মুজিবকে হত্যা করার জন্য এটাই সবচেয়ে সুবিধাজনক পরিকল্পনা বলে তার কাছে মনে হলো, কিন্তু পরে এই পরিকল্পনা বাদ দিতে হয়েছিল। ইতিমধ্যে ঢাকায় একটি গুজব বেশ রমরমা হয়ে উঠলো। শেখ মুজিব সংবিধানে কিছু রদবদল করে সর্বময় ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট হিসেবে স্থলাভিষিক্ত হবেন এবং এদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করবেন। অন্যান্যদেরকে না জানিয়ে ফারুক নিজে নিজে একটা বিরাট অভিযান পরিকল্পনা
তৈরি করতে লাগলো। তখন ডিসেম্বরের মাঝামাঝি 1974 সাল, মাত্র কিছুদিন আগে তারা মুজিবের হেলিকপ্টার হাইজ্যাক করার পরিকল্পনা বাদ দিয়েছে। ফারুক সামরিক কায়দায় অগ্রসর হলো, প্রথমে লক্ষ্যবস্তু শনাক্ত করে নিল। অবশ্য মুজিব প্রথম লক্ষ্যবস্তু, তার জন্য পরে হুমকি হয়ে দাঁড়াতে পারে এমন কিছু নাম সে ওই তালিকায় সংযোজন করে দিল। এদের মধ্যে ছিল ফারুকের চাচা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ ও মনসুর আলী। অন্যদিকে মেজর জেনারেল শফিউল্লাহ, মেজর জেনারেল জিয়াউর রহমান এবং ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। যথেষ্ট অনুসন্ধান এবং তাদের উপর লক্ষ্য রাখার পর ফারুক ফারুক ওই তালিকা আরো কমিয়ে নিয়ে আসে। শত্রুর পাতায় সে মাত্র 3 জনের নাম রাখে: মুজিব, তার ভাগ্নে শেখ ফজলুল হক মনি, আর ভগ্নিপতি আব্দুর রব শের নিয়াবাত। ওরা ছিল শেখ মুজিবের সবচেয়ে কাছের এবং প্রভাবশালী লোক। ফারুকের শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো এই 3 জনকেই মরতে হবে। ঢাকার অভিজাত ধানমন্ডি এলাকাবাসী সাধারণত রাত 10টায় আনন্দ উল্লাস আর সম্ভোগে মেতে ওঠে। তখন শীতকাল। প্রতিদিনই রাত 10টার কাছাকাছি সময়ে ময়মনসিংহ রোডের উপর দিয়ে রিক্সা থেকে একজন বিষণ্ণ চেহারার লোক বেরিয়ে আসতো। লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ 32 নং রোডের ভেতরে ঢুকে পড়তো। লোকটার গায়ে বুশ শার্ট, পরনে লুঙ্গি আর পায়ে চপ্পল। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর ঠান্ডা বাতাসে বিশ্রামরত ওই এলাকার গৃহভৃত্যদের থেকে লোকটাকে খুব একটা আলাদা মনে হতো না। একটা মাত্র পার্থক্য ছিল এই যে ওরা প্রাণ বাঁচানোর কর্মে ব্যস্ত, আর এই বিষণ্ণ লোকটা ছিল মৃত্যুর দূত। বিষণ্ণ মানুষের বেশে মেজর ফারুক রহমান দুদকের শিকারী কুকুরের ন্যায় শেখ মুজিবের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। ফারুক কাউকে বিশ্বাস করতে পারছিল না। সেজন্য নিজেই শেখ মুজিবের গতিবিধি, তার অভ্যাস ও তার কাজ, তার খাবার জায়গা ইত্যাদি লক্ষ্য রাখছিল, যাতে করে চূড়ান্ত মুহূর্তে সে সামান্য ভুলের প্রশ্নও না ওঠে। ফারুক যে আর্টিলারি ব্যবহার করার সিদ্ধান্ত চিন্তা করেছিল তা নিয়ে বিরাট মুশকিলে পড়ে গেল, এবং আর্টিলারি ব্যবহার করার কৌশলগত পরিকল্পনার মানচিত্র তার কাছে ছিল না। একটা মাত্র ওই ধরনের মানচিত্র ছিল সেনাবাহিনীর সদর দপ্তরে। ওই মানচিত্র চেয়ে নেয়া, এমনকি ওইটার উপর এক পলকে দৃষ্টি ফেলাও সন্দেহের চোখ সৃষ্টি করতে পারে, সন্দেহ সৃষ্টি করতে পারে। এই ভেবে ফারুক বাংলাদেশের পর্যটন ব্যুরো থেকে একটা গাইড বই নিয়ে তাদের সংরক্ষিত শহরের ছোট একটা মানচিত্রকে কেন্দ্র করে নিজের পায়ে হেঁটে পদক্ষেপ মেপে দূরত্ব নিরূপণ করলো এবং আর্টিলারির পজিশন নিজ পরিকল্পনায় স্থির করে নিল। এত সব পরিশ্রম আর দারুণ দুশ্চিন্তার মাঝে তার দিন কাটছিল। অন্তত দৈনিক 3টা ভ্যালিয়াম পাস না খেয়ে সে ঘুমোতে পারছিল না। কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি ঠিকই তার সকল কৌশলগত পরিকল্পনা সম্পূর্ণ হয়ে গেল। সে কুয়ের জন্য তখন প্রস্তুত। মেজর রশিদ তার গানারি স্টাফ কোর্স শেষ করে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার যাবার জন্য আবেদন পেশ করে। ফারুক সঙ্গে সঙ্গে রশিদকে লিখে পাঠালো, ঢাকায় কি ঘটছে তুমি জানো না? এখনই তোমাকে আমার প্রয়োজন। কোর্স শেষ করে রশিদ কাল বিলম্ব না করে মাসের মাঝামাঝি ঢাকায় এসে পৌঁছালো। ফারুক রশিদকে তার পরিকল্পনা খুলে বললো। রশিদ তাতে সম্মতি জ্ঞাপন করলো। দুই বন্ধুতে মিলে শেখ মুজিবকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনায় ডুবে গেল। একটা প্রশ্ন আমার মাথায় হঠাৎ উকি দিয়ে উঠলো, তার ক্ষমতা দখল করার পর দেশের শাসনভার কিভাবে ভাগাভাগি করবে। এ ব্যাপারে রশিদকে জিজ্ঞেস করলে সে জবাব দিল, যদি আমরা ক্ষমতায় যেতাম তাহলে একজন অত্যন্ত ভালো সৈনিক হিসেবে ফারুক সেনাবাহিনীর সর্বাধিনায়ক হতো, এমনকি প্রতিরক্ষা মন্ত্রণালয় তার অধীনে রাখা হতো। আমি বেসামরিক প্রশাসনের দায়িত্বভার নিতাম। তাহলে শাসন ব্যবস্থায় সর্বোচ্চ ক্ষমতায় অধিকারী কে হতো? আমি জিজ্ঞেস করেছিলাম। আমরা ঠিক ক্ষমতায় যাওয়ার জন্য এটা করিনি, তাছাড়া আমরা তা করলেও ঠিক হতো না, দ্বিধাগ্রস্ত কণ্ঠে রশিদ জবাব দিচ্ছিল। তার মানে দেশ চালানোর যোগ্যতা আমাদের কারোরই ছিল না? আমি জিজ্ঞেস করলাম। আসলে তা নয়, যথেষ্ট জনসমর্থনের দরকার ছিল আমাদের। দুই মেজর প্রকৃতপক্ষে এমন একজন লোককে খুঁজছিল যে শেখ মুজিবের না করা কাজগুলো করতে সক্ষম হবে। এই লক্ষ্যে তারা দুজনই শেখ মুজিবের চেয়ে যোগ্যতর একজন লোকের সন্ধান করছিল। এ প্রসঙ্গে ফারুক জানালো, আমাদের প্রথম পছন্দ ছিল জেনারেল জিয়া।
জিয়াউর রহমান। কারণ একমাত্র একমাত্র তার উপর আমাদের মোটামুটি আস্থা ছিল। এ ব্যাপারে অনেক জুনিয়র অফিসার জেনারেল জিয়ার সঙ্গে আলাপ করে দেখতে চাইলেও কেউ তাকে প্রস্তাব দিতে সাহস পায়নি। ফারুকী শেষ চেষ্টা করে দেখতে মনস্থ করলো। জেনারেল জিয়া ছিল ফারুকের 10 বছরের সিনিয়র। পাকিস্তান মিলিটারি একাডেমির প্রশিক্ষক থাকাকালীন ফারুক তাকে দেখেছে। যথেষ্ট সুখ্যাতির অধিকারী। জিয়া সেনাবাহিনীতেও খুব জনপ্রিয় ছিলেন। তার সম্পর্কে একটা ভালো ধারণা ছিল সকলেরই। 1965 সালে তিনি 2য় পাঞ্জাব রেজিমেন্ট কমিশন প্রাপ্ত হন। পরে তাকে ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টে সরিয়ে দেওয়া হয়। সামরিক গোয়েন্দা বিভাগে তিনি কাজ করেছেন 5 বছর। 1966 সালে বেঙ্গল রেজিমেন্টে ফিরে এসে রাইনের ব্রিটিশ সেনাবাহিনীতেও জিয়া 3 মাস কাজ করেন। 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী বাঙালিদের উপর চড়াও হলে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার ঘোষণা করে জেনারেল জিয়া প্রচুর খ্যাতি অর্জন করেন। পরে এখানেও দেখা যাচ্ছে যে স্বাধীনতার ঘোষণা করেছেন জিয়াউর রহমান। পরে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জেড ফোর্স গঠন করে আরো বেশি খ্যাতির অধিকারী হন। সে কারণেই দেশ স্বাধীন হওয়ার পর তার দ্রুত পদোন্নতি ঘটে। 1972 সালে ফেব্রুয়ারিতে কর্নেল, 1973 মাঝামাঝি ব্রিগেডিয়ার এবং একই বছর অক্টোবরে তিনি মেজর জেনারেল পদে উন্নীত হন। ফারুক বলেন, ওই সময় জেনারেল জিয়ার প্রতি আমার অগাধ অগাধ শ্রদ্ধাবোধ ছিল। আমার ইচ্ছা ছিল সেনাবাহিনীর সহায়তায় তাকে দেশের শাসনভার তুলে নেয়ার অনুরোধ জানাবো। তাহলে আগে থেকেই মানুষ চাচ্ছিল, সেনাবাহিনী চাচ্ছিল জিয়াউর রহমান যাতে দেশের ক্ষমতা নিয়ে নেয়। দেশের এই দুঃসময়ে জিয়ার মতো একজন নেতার দরকার বলে ফারুকের মনে হলো। তাই সে বহু চেষ্টায় জিয়ার সঙ্গে একটা সাক্ষাৎকারের বন্দোবস্ত করে নিল। ফারুকের ভাষায়, আমি সেনাবাহিনীর উপপ্রধান এবং একজন মেজর জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিলাম। আমি যদি তাকে সোজাসুজি বলতাম আমরা দেশের প্রেসিডেন্টকে উৎখাত করতে চাই, তাহলে হয়তো সঙ্গে সঙ্গে তিনি আমাদের তার পাহারাদার দিয়ে গ্রেপ্তার করে জেলে পুরতেন। আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে ব্যাপারটার দিকে আসতে হয়েছিল। ফারুক বলে চললো, প্রকৃতপক্ষে আমরা দেশের দুর্নীতি, কোন রাহাজানি ইত্যাদি দিয়ে আলাপ করতে করতে ওই পর্যন্ত পৌঁছালাম। আমি বললাম, দেশে একটা পরিবর্তন প্রয়োজন। জিয়া বললেন, হ্যাঁ হ্যাঁ, চলো আমরা বাইরে গিয়ে কথা বলি। আমরা আপনার সমর্থন ও নেতৃত্ব কামনা করি। ফারুকের মধ্যে জেনারেল জিয়ার উত্তর ছিল, আমি দুঃখিত, আমি এ ধরনের কাজে নিজেকে জড়াতে চাই না। তোমরা জুনিয়র অফিসাররা যদি কিছু একটা করতে চাও, তাহলে তোমাদের নিজেদেরই তা করা উচিত। আমাকে এসবের মধ্যে টেনো না। 1976 সালের জুলাই মাস, লন্ডনে মুজিব হত্যার উপর একটা টিভি অনুষ্ঠান করছিলাম। ফারুকের বলা কথা নিয়ে জেনারেল জিয়াকে সামনাসামনি জিজ্ঞেস করলাম। জিয়া তা অস্বীকারও করলেন না, আবার স্বীকারও করলেন না। পরিবর্তে তিনি কোনো প্রশ্নের জবাব দেওয়া থেকে বিরত রইলেন। আমি পুনরায় পাল্টা জবাব পাওয়ার চেষ্টা চালালে তিনি আমাকে বহু বছর ধরে দেশের বাইরে রাখার ব্যবস্থা করলেন। 1975 সালের মার্চ মাসেই ফারুক তার পরিকল্পনা কার্যকর করবে বলে সিদ্ধান্ত নিল। এই সিদ্ধান্তের পেছনে তেমন কোনো বিশেষ কারণ জড়িত ছিল না। জেনারেল জিয়া কিন্তু কোনো উত্তর দেয় নাই। সম্ভবত তিনি মিথ্যা কথা বলতে চাচ্ছিলেন না। হ্যাঁ, সম্ভবত তার সাথে আলোচনা হয়েছিল, এই বিষয়ে তিনি মতামত দিতে চাননি। তাহলে বুঝতে পারলাম যে জিয়াউর রহমান একজন সত্যবাদী লোকই ছিলেন, আশা করা যায়। 1975 সালের মার্চ মাসে ফারুক তার পরিকল্পনা কার্যকর করবে বলে সিদ্ধান্ত নিল। এই সিদ্ধান্তের পেছনে তেমন কোনো বিশেষ কারণ জড়িত ছিল না। জেনারেল জিয়াকে ওই অভ্যুত্থানের শরীক করতে না পারায় ফারুক ধৈর্যহীন হয়ে পড়েছিল। সে পরে স্কোয়াড্রন লিডার লিয়াকতকে অনুরোধ জানায় যাতে সে কয়েকটি মিগ এর সাহায্যে মুজিবের বাড়িতে সন্ত্রস্ত করে রাখে। ফারুক বলল, আমি বাড়িটা ঘিরে রাখবো আর তুমি তোমার মিগ দিয়ে পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করতে পারবে। লিয়াকত অনেকটা নিরাসক্ত ভাবে বলেছিল, ঠিক আছে, তাই হবে। ফারুক স্থির করলো মার্চের 30 তারিখে অভিযান পরিচালনা করবে। এ বিষয়ে বিস্তারিত আলাপের জন্য তৈরি হলো ফারুক। সে ভেবেছিল যে সবাই তাকে তার দুঃসাহসিক কর্মকাণ্ডে যোগ দেবে, কিন্তু না, সে অবাক বিষয়ে লক্ষ্য করলো সে ছাড়া বাকি সবাই নিষ্ক্রিয়। ফারুক বলল,
আমি তোমাদের জীবনের প্রতি সবচেয়ে বেশি ভীতশ্রদ্ধ হয়ে পড়েছিলাম। মেজর হাফিজ, কর্নেল আমিন এবং আহমেদ চৌধুরীর মতো আরো অনেকে শেষ পর্যন্ত রণে ভেঙে দিল। ওরা সবাই খুব বড় বড় বুলি আউড়িয়ে ছিল, রাত ভর আলোচনা করে এটা করবে ওটা করবে ইত্যাদি মন্তব্য করলো, কিন্তু যখন কাজের সত্যিকার সময় এলো কেউই এগিয়ে এলো না। ওই দিন অবশ্য শেখ মুজিবও দারুণ আঘাত পেয়েছিলেন। সেদিন তার পিতা মারা যান। ষড়যন্ত্রের ব্যর্থতা ফারুককে মুজিব হত্যার ব্যাপারে অধিকতর সংকল্পবদ্ধ করে তোলে। শেখ মুজিবকে হত্যার পরিকল্পনা এখন থেকে ফারুক নিজস্ব বিষয়ে রূপ নিল ফারুকের নিজস্ব বিষয়ে রূপ নিল। সেও বুঝে নিল কাজটা তাকে একাই করতে হবে, কিন্তু প্রথম থেকে তার উপর সন্দেহটা কাটিয়ে উঠতে তাকে বেশ কষ্ট করতে হয়েছিল। ফারুক বলল, যাদের সঙ্গে এ ব্যাপারে আলাপ হচ্ছিল তাদের সবাইকে বলতে লাগলাম ব্যাপারটা ভুলে যেতে। তারা যেন তা ভাবে আমি ঠান্ডা হয়ে গেছি। সেই জন্য এ প্রসঙ্গে যাবতীয় আলাপ আলোচনা আমি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিলাম। এ ব্যাপারে যে আমি আর কিছুই ভাবছি না, এটা এই লোকজনদের বোঝানোর জন্য করে দেখে নিয়ে প্রতিটা সামাজিক অনুষ্ঠানে, বনভোজনে এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেতে শুরু করলাম। বাংলাদেশের অবস্থা টলমটল টলায়মান, অথচ মুহূর্তের জন্য হলেও ফারুক দম্পতি যেন ওসবের কোনো খবরই রাখে না। ওরা যেন ঝামেলাবিহীন সুখী দম্পতি। ইতিমধ্যেই ফারুক গোপনে মুজিবের চতুর্দিকে মাকড়সার জাল বোনা অব্যাহত রেখেছিল। এই কৌশলগত পরিকল্পনার জন্য তার 800 লোকের প্রয়োজন ছিল, কারণ রক্ষী বাহিনীকে ঠেকানো সহ অন্যান্য পথ বন্ধ করার জন্য এই পরিমাণ সৈন্য তার সঙ্গে রাখতে হবে। ফারুক অবশ্য চায়নি অপ্রয়োজনীয় রক্তপাত হোক, কিন্তু কিছু যাচাই বাছাই করে সে ভেবে দেখলো 300 লোককে হলেও উদ্দেশ্য সাধনে কোনো ব্যয় করতে হবে না। ওই পরিমাণ সৈন্য তার নিজের অধীনেই বর্তমান ছিল। 1972 সালে ফার্স্ট বেঙ্গল ল্যান্সার এর সংখ্যা নিজেই বাড়িয়েছিল। ওরা ওই সৈন্যদের মধ্যে থেকে বাছাই করে কিছু সংখ্যক সৈন্য কমান্ডো স্টাইলে ট্রেনিং প্রদান করে, সেগুলোকে সে হান্টার কিলার টিম বলে রাখতো। ওরা ছিল অত্যন্ত বিশ্বাসী, স্থায়ী এবং নীরব ধরনের। ফারুকের এ ধরনের 150টি টিম ছিল, যাদের উপর সে সবসময় নিশ্চিত নির্ভর করতে পারত। এই সময়ে মেজর রশিদ এক বিব্রতকর অবস্থার মুখোমুখি হন। ভারতের গ্যানারি স্টাফ কোর্স সমাপ্ত সমাপ্ত সমাপনান্তে সঙ্গত কারণেই তাকে যশোহর গ্যানারি স্কুলে বদলি করা দেওয়া হলো। এতে করে সৈন্যদের উপর তার কর্মকাণ্ড কার্যকরী না হবার পন্থায় পড়ে গেল সে। তবুও শেষ নাগাদ 1 মাসের ছুটি নিয়ে রশিদ তাদের পরিকল্পনা কাজের জন্য ঢাকায় রয়ে গেল। সে সেনানিবাসে রাজনৈতিক আলাপ আলোচনায় যোগ দিল। রশিদ একটা পর্যায়ে অত্যন্ত সতর্কতার সহিত ঢাকা ব্রিগেড কমান্ডার কর্নেল শাহাদ জামিলের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ তুলে দিল। বাংলাদেশে কি পরিমাণ নৈরাজ্য বিরাজ করছিল তা নিয়ে কথা হতে হতে শাহাদ জামিল রশিদকে জিজ্ঞেস করলো, হ্যাঁ তা তো বুঝলাম, আমরা কি করব? রশিদ মুহূর্তে প্রসঙ্গ পাল্টিয়ে কর্নেলকে বলবো, না স্যার, আমি তা বলছি না। আপনার নির্দেশ ছাড়া কি আমি কিছু করতে পারবো? আর যাই হোক, আপনি আমার ব্রিগেড কমান্ডার। রশিদের টনক নড়ল। সে তৎক্ষণাৎ ফারুককে সতর্ক করে দিয়ে বলল, সাবধান, কোন অফিসারকে বিশ্বাস করো না। এখানে এখানে এমন অনেক রয়েছে যারা দ্বৈত ভূমিকায় অবতীর্ণ হতে পারে, তখন আমাদের বিপদ হয়ে যাবে। ওই সময় রশিদ রশিদ কর্নেল জামিলের সঙ্গে তার বদলির ব্যাপারে আলাপ করছিল। কর্নেল নিজ থেকেই রশিদকে ঢাকা থেকে যেতে বলেছিল, কিন্তু রশিদ তা বিশ্বাস করতে পারেনি। কিন্তু ঠিকই কর্নেল শাফাত জামিল অপ্রত্যাশিত সহায়তায় মেজর রশিদ আবার 1975 সালের এপ্রিল মাসে ঢাকাস্থ দ্বিতীয় ফিল্ড আর্টিলারি কমান্ডিং অফিসার হিসেবে বদলি হয়ে গেল। ফারুক অত্যন্ত আনন্দিত হলো। দুই ভাই মিলে অন্যান্যদের সাহায্য ছাড়াই তাদের পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে পারবে। দ্বিতীয় ফিল্ড আর্টিলারি ছিল 6টি ইতালীয় হাউস হাউজার
12টি যৌগ যৌগ যুগোস্লাভিয়া, 105টি হাউট জার এবং 600 শূন্য। ফারুকের ছিল 30টি T-24 ট্যাঙ্ক এবং 800 শূন্য। রশিদের আর্টিলারি এবং তার ল্যান্সার দিয়ে রক্ষী বাহিনী এবং সেনাবাহিনীকে সাহায্যকারী কোন পদাতিক বাহিনী প্রতিরোধ করতে সক্ষম নয় বলে ফারুকের দৃঢ় বিশ্বাস ছিল। এখন সে এখন কেবল একটা সমস্যায় রয়ে গেল, তা হলো কারো মনে সন্দেহ না জাগিয়ে এই দুটি শক্তিকে একত্রিত করতে হবে। রশিদ এর সমাধান নিয়ে এলো। সেনাবাহিনীর সদর দপ্তরে নিয়ম অনুযায়ী বেঙ্গল ল্যান্সার্স নামে দুবার ট্রেনিং এক্সারসাইজ পরিচালনা করতে পারে। এই এক্সারসাইজের উদ্দেশ্য ছিল অন্ধকারে সৈন্যদের নিজ নিজ অস্ত্রশস্ত্র বেছে নিয়ে শত্রু মোকাবেলা করার জন্য প্রস্তুত হবার কৌশল সম্বন্ধে সম্যক অবগত করা। 6 মাস ধরে তাদের এই দুই বাহিনীর রাত্রিকালীন মহড়ায় মহল্লায় সকলেরই ট্যাঙ্ক এবং অন্যান্য ভারী অস্ত্রের গুলির আওয়াজ সহ্য হয়ে যাবে। কাজেই বেঙ্গল ল্যান্সারের রাতের ওই অন্ধকার অগ্রসর হলে কেউ সেটা সন্দেহের চোখে দেখার অবকাশ থাকবে না। মেজর রশিদ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পেশ করে যে তার আর্টিলারি ও বেঙ্গল ল্যান্সারের একত্রে ট্রেনিং এর সুযোগ দেওয়া প্রয়োজন। এতে করে দুপক্ষে অনেক কিছু শিখতে পারবে। সেনা সদর এই প্রস্তাব যুক্তিযুক্ত বলে অনুমতি দিল। ফলে ফারুকের ট্যাঙ্ক আর রশিদের আর্টিলারি একত্রিত হলো। এই সময় ফারুক তার ভয়ঙ্কর উদ্দেশ্যের উপর স্বর্গীয় মঞ্জুরি সিদ্ধান্ত নিল। ফারুক তাই চট্টগ্রামের হালি শহরে এক বিহারি পীরের নিকট উপস্থিত হলো। মুজিব হত্যার ব্যাপারে তার ভূমিকাও কম ছিল না। ওই পাহাড়ি পীরের নাম আন্দা ফকির। আন্দা হাফিজ জন্মলগ্ন থেকেই আহ মুস- আহ, জন্মলগ্ন থেকে আন্দা হাফিজ জন্মলগ্ন থেকেই অন্ধ। অন্ধ মানে আন্ধা, আন্দা হাফিজ। তিনি তার ধর্মপরায়ণতা এবং অতীন্দ্রিয় সাধনায় সিদ্ধি লাভ করে অতীন্দ্রিয় জ্ঞান এবং ভবিষ্যৎবাণী করার দুর্লভ ক্ষমতা অর্জন করেছিলেন। তার বহু ভবিষ্যৎবাণী নিষ্ফল না প্রমাণের কারণে তার ভক্তের অনুসারীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছিলেন। ফারুকের শ্বশুর পক্ষ অন্ধপীরের ভক্ত। ফারুক তার সঙ্গে আলাপ করার সিদ্ধান্ত নিল। সুযোগও মিলে গেল অচিরেই। ওই সময় বেঙ্গল ল্যান্সারদের জন্য চট্টগ্রাম হাট হাজারীর অদূরে দুদিনের রেস ফায়ারিং শিডিউলে পড়লো। ফারুক 2রা এপ্রিল আন্ধা হাফিজের সঙ্গে দেখা করার সুযোগ পেল। ফারুকের হাত নিজের হাতে তুলে অন্ধপীর অনেকক্ষণ ধরে কি যেন ভাবলেন। ফারুক কি যেন একটা কাঁপন কাঁপুনি তার হাতে অনুভব করতে পারছিলেন। ফারুকের মনের কথা পীরকে বলার আগেই আন্দা হাফিজ বলে উঠলো, আমি জানি তুমি ভয়ঙ্কর একটা কিছু করতে যাচ্ছ, করতে চাও করো, তবে মনে রেখো আমি তোমাকে যে নীতি অনুসরণ করতে বলছি তা তুমি পালন না করো, তা যদি তুমি পালন না করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। তিনি তারপর ফারুককে বিশ্বস্ততার সঙ্গে 3টি নীতি মেনে চলার নির্দেশ দিলেন। আল্লাহ ও তার ইসলাম এর জন্য আল্লাহ এবং আল্লাহ আর ইসলামের জন্য ব্যক্তিগত লাভের জন্য সে কিছু করবে না। শক্তি অর্জন করো, সঠিক সময়কে বেছে নাও। তিনি মেজরকে আরো 3 মাস অপেক্ষা করার পরামর্শ দিলেন। ফারুক বিস্ময়ে অভিভূত হয়ে গেল। স্বর্গীয় ইঙ্গিতের সঙ্গে সঙ্গে তারা যেন অলৌকিক ভাবে মিলিয়ে গেল। আন্দা হাফিজের নির্দেশিত 3 মাস অপেক্ষা করার পর যে সময় আসছে তা ফারুকের নিজের নির্ধারিত অভ্যুত্থানের উৎকৃষ্ট সময়। এর সঙ্গে টাই টাই মিলে গেল। আর মন বলছিল ওই সময় কাজ করতে গিয়ে সে ব্যর্থ হতে পারে না। 7ই জুন 1975 শেখ মুজিব কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল গঠন করলেন। তিনি মনে করলেন দেশের প্রশাসনের উন্নয়নের ক্ষেত্রে বিরাট জয় লাভ করেছেন। এই ব্যবস্থা বাস্তব ক্ষমতা প্রেসিডেন্ট আহ বাস- দেশের রাজনৈতিক আর প্রশাসনিক সর্বক্ষমতা প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের হাতে ন্যস্ত করা হয়। তিনি 1972 সালে অভিষিক্ত প্রধানমন্ত্রীর ক্ষমতার চেয়ে অধিক ক্ষমতাবান হয়েছিলেন। একথা ঠিক জোর দিয়ে বলা যায় না। তো তখনও অবশ্য তার প্রতিটি কথাই আইন আর প্রতিটি ইচ্ছাই
নির্দেশে পরিণত হয়েছিল। অদ্ভুত ঘটনাবহুল তার 3.5 বছর শাসন আমলে জনপ্রিয় তা দারুণভাবে হ্রাস পেয়েছিল, যার কারণে তিনি অধিকতর ক্ষমতার অধিকারী হয়ে একনায়কতন্ত্র কায়েমের প্রয়োজনীয় ব্যবস্থা করলেন। ফাঁকা বলি উড়িয়ে ফাঁকা বলি উড়িয়ে তিনি এবং শাসন যন্ত্র এই পরিবর্তনের দ্বিতীয় বিপ্লব বলে আখ্যায়িত করলেন। প্রকৃতপক্ষে এটা ছিল এক ধরনের প্রাসাদ ষড়যন্ত্র, বা দেশের মূল্যবোধ, গণতন্ত্র, ন্যায় বিচার আর মানুষের আশা আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করা, গণতন্ত্র, ন্যায় বিচার আর মানুষের আশা আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করা হয়েছিল। মুজিব শুরু করলেন প্রশাসনিক প্রক্রিয়ায় তার নিজের মাঝে ক্ষমতার কড়া সৃষ্টির কাজ। ওই সময়ই ওই বছরই ওই বছরই জানুয়ারি মাসে জাতীয় সংসদে পাশ হয়ে গেল সংবিধানের 4th সংশোধনী। এই সংশোধনের ফলে মুজিব পার্লামেন্ট এবং পার্লামেন্টের উপর ক্ষমতাসীন হলেন, আর দেশের একনায়কতন্ত্রই কেবল নাজিল করলেন না, তিনি প্রেসিডেন্ট হিসেবে একটি দলীয় শাসন ব্যবস্থা কায়েমের ক্ষমতা পেয়ে গেলেন। শেখ মুজিব উক্ত ব্যবস্থার ফলে আহ, শেখ মুজিব মুক্ত ব্যবস্থার ফলে সকল বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডের সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। বাকশালের সদস্য না হয়ে কারো পক্ষে কোনো ধরনের রাজনীতি করার আর কোনো সুযোগ থাকলো না। 1975 সালের 1 সেপ্টেম্বর থেকে বাকশালের শাসন ব্যবস্থা কায়েম হবার কথা ছিল। ইতিমধ্যে শেখ মুজিব একেবারে নিম্ন স্তর থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত দলীয় কাঠামো এবং বিভিন্ন স্তরের নির্বাহী ও কার্যকরী কমিটি সহ গঠনের কাজ সম্পন্ন করে ফেলেছিলেন। শেখ মুজিব নিজেই প্রেসিডেন্ট এবং দলীয় চেয়ারম্যান রয়ে গেলেন। রাজনৈতিক দিকের সর্বোচ্চ পর্যায়ে তার নিকটতম লোকদের নিয়ে একটি 15 সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করেন। সেখানে ক্ষমতাশালী তিনজন পার্টি ডেমোক্রেটিক পার্টির মধ্যে শেখ ফজলুল হক মনিও ছিল। তারপর তার পরের পর্যায়ে ছিল 115 জন সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি, এবং তার নিচে ছিল 21 বছরের, এখন লাগবে না, এইভাবে 61টা জেলার জন্য ও 61 জন গভর্নর নিয়োগ করলেন। জেলার গভর্নর বাংলাদেশ রাইফেলস সেনাবাহিনী, পুলিশ এবং ওই এলাকায় অবস্থিত সেনাবাহিনীর ইউনিট নিয়ন্ত্রণ করার কথা বলেছিল। এ সবাই প্রমাণ করে যে বাকশাল ছিল শেখ মুজিবের জন্য আরেকটি আর এক রাজনৈতিক খেলার চমক। এতে দেশ পুনর্গঠনের কোনো উদ্দেশ্যই নিহিত ছিল না। বাকশাল সৃষ্টি হয়েছিল মুজিবের সকল বিরোধিতার অবসান ঘটতে। হচ্ছিলও তাই। ধারালো নৌকো সমৃদ্ধ প্রসারিত বাঘের ভয়াল খাওয়ার মতো বাকশাল এদেশের প্রতিটি মানুষের মাথার উপর বিভীষিকার মতো বিরাজ করছিল। সেই বাঘের হাড়ে চড়ে বসেছিলেন শেখ মুজিব। তিনি বেঁচে থাকলে তার ওই ভয়ঙ্কর ক্ষমতা লাভের আকাঙ্ক্ষা 1975 সালের 1 সেপ্টেম্বর পূর্ণ হতো। অত্যন্ত দুঃখের বিষয়, গণতন্ত্র সমূলে ধ্বংস সাধন আর এক ব্যক্তির শাসনের বিরুদ্ধে ওরকম গুরুত্বপূর্ণ গণপ্রতিবাদ সূচনা হলো না। চতুর্দিকে চতুর্দিকে তারা চাটুকারের দল এই দ্বিতীয় বিপ্লবকে স্বাধীনতা ছিল তাই। ধারালো নখর সমৃদ্ধ প্রসারিত বাঘের ভয়াল খাবার মতো বাকশাল এর দেশের প্রতিটা মানুষের মাথার উপর এক বিভীষিকার মতো বিরাজ করছিল। সেই বাঘের ঘাড়ে চড়ে বসেছিল শেখ মুজিব। তিনি বেঁচে থাকলে ওই ভয়ঙ্কর ক্ষমতা লাভের আকাঙ্ক্ষা 1975 সালের 1 সেপ্টেম্বর পূর্ণ হতো। অত্যন্ত দুঃখের বিষয়, গণতন্ত্র সমূলে ধ্বংস সাধন আর এক ব্যক্তির শাসনের বিরুদ্ধেও কোন রকম গুরুত্বপূর্ণ গণপ্রতিবাদ এর সূচনা হলো না।
চতুর্দিকে তার চাটুকারের দল এই দ্বিতীয় বিপ্লবকে স্বাধীনতার পর দেশের অর্থনৈতিক মুক্তি এবং মুক্তির এক বিরাট পদক্ষেপ বলে মাঠে ময়দানে চমৎকার বক্তৃতা দিয়ে থাকে। এমনকি পত্রিকার সম্পাদক বৃন্দ মন্তব্য করে, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাকশালের সদস্য হয়ে কাজ করার সুযোগ পেলে আমরা গর্বিত বোধ করব, এরকম কথা প্রচার ছিল। শেখ মুজিব এতে খুশি না হয়ে পারেন কি করে? 21শে জুলাই 1975 ঢাকায় আয়োজিত এক সভায় শেখ মুজিব মনোনীত জেলা গভর্নরদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন। স্বতঃস্ফূর্তভাবেই তিনি তাদের উদ্দেশ্যে সতর্ক বাণী উচ্চারণ করে বললেন, আজ বাকশাল সদস্যদের সতর্ক থাকার কারণ হচ্ছে এই যে বাংলাদেশের জনগণ খুব বেশি প্রতিক্রিয়াশীল, তারা তোমাদের নিশ্চিহ্ন করে ফেলবে। এই কথা তোমাদের মনে রাখা ভালো। তোমরা সারা জীবন ভর নিবেদিত প্রাণ কাজ করে থাকবে। এটা বাংলাদেশের আইন। দুর্ভাগ্যক্রমে শেখ মুজিব নিজেই তার সতর্ক বাণী কর্ণপাত করলেন না। এর মধ্যে তার বিভ্রান্তির পাহাড় সৃষ্টি হয়ে গেল। তাহলে আমরা যা দেখলাম, এটা বাংলাদেশের আইন। যদি একটা ভুল করো তাহলে তোমরা বাংলাদেশের মাটি থেকে নিঃশেষ হয়ে যাবে, এটা বাংলাদেশের আইন। দুর্ভাগ্যক্রমে শেখ মুজিব নিজেই তার সতর্ক বাণী কর্ণপাত করলেন না। এরই মধ্যে তার ভ্রান্তির পাহাড় সৃষ্টি হয়ে গেল। এই পঞ্চম অধ্যায় শেষ হলো, এরপরে ষষ্ঠ অধ্যায় মুস্তাক রাজি। মুস্তাফা রাজি না, কিন্তু মুস্তাক রাজি। মুস্তাক রাজি সম্পর্কে 6 নম্বর অধ্যায়ের পরবর্তীর জন্য রেখে দিলাম। তো আজ ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আহ ঘুম পাচ্ছে খুব। পড়তে পড়তে অনেক ঘুমিয়ে গেছিলাম, এরকম একটা অবস্থা। সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমরা সবাই মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই, একটা মানবিক বাংলাদেশ, একটা ন্যায় বিচারের বাংলাদেশ। আল্লাহ হাফেজ।